সে হন্যে হয়ে খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে জঙ্গলের মধ্যে জোরো হাওয়া বইতে শুরু করে। এই অসময়ে এমন ঝোড়ো হাওয়া কোথা থেকে এলো? আর এই ঝোড়ো হাওয়ার তীব্রতা তো অনেক বেশি। আমি নিজেকে এই ঝোড়ো হাওয়ার মধ্যে তো টিকিয়ে রাখতে পারছি না, আর আমি তো সামনের দিকেও এগিয়ে যেতে পারছি না। এই ঝোড়ো হাওয়া তো আমাকে বাধা দিচ্ছে, কিন্তু এভাবে এভাবে আমি জঙ্গলেও তো দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাকে যে এগিয়ে গিয়ে কোনো নিরাপদ আশ্রয় নিতে হবে, আর সেখানে অপেক্ষা করতে হবে ঝড় থামা পর্যন্ত। এরপর ঝড় শেষ হলে তারপরে আবার চলতে হবে। এই কথা বলে অভাগী সামনের দিকে এগিয়ে যেতে চায়। কি বলছেন কি গুপ্তধন? আর এটা আপনাদের কাশীনগর রাজ্যের রাজা, জানেন না? তাহলে কি সে গুপ্তধন আপনারাই হাসিল করতে চান? হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি খুব সহজেই বুঝে গেছেন। আচ্ছা বলুন তো, রাজামশাইয়ের তো এমনিতেই ধন সম্পত্তির কোনো অভাব নেই, তারপরও তিনি আবার ওই গুপ্তধন দিয়ে কি করবেন বলুন তো? আর আমাদের মতো মানুষের তো এমনিতে কোনো অর্থপাতি নেই, আর তাই যদি ওই গুপ্তধন আমরা হাসিল করতে পারি তাহলে আমাদের কিছু তো একটা ব্যবস্থা হতো, তাই না? সেসব কিছু তো বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওই গুপ্তধন আপনারা হাসিল করতে চান, ভালো কথা, কিন্তু আমার কাছে এসেছেন কেন সেটা বলুন তো। আসলে আমরা দুজনে এই গুপ্তধন নিজেদের আয়ত্তে আনার অনেকটা চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই পারিনি, আর তাই তো আপনার কাছে এসেছি। এখন আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে গুপ্তধন আমরা খুব সহজেই নিজেদের করে নিতে পারবো। আর সব থেকে বড় কথা যে ওই গুপ্তধন একবার যদি আমরা হাসিল করতে পারি তাহলে আপনিও একটা বড় অংশ পাবেন সেখান থেকে। কি কি বলছে এই লোকেরা? আমি তো সত্যি বুঝতে পারছি না, এরা তো এমনি এমনি আমাকে গুপ্তধনে ভাগ দিতে চাইছে না। না না, ব্যাপারটা আমার কাছে একটু চিন্তার মনে হচ্ছে। তবে এখন এই লোক দুটোকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না, আর এখন কোনো সিদ্ধান্তও দেওয়া যাবে না। আমাকে আর একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি আপনাদের সাথে এ বিষয়ে পরে আলোচনা করব। আপনারা দুদিনের জন্য রাজপ্রাসাদে থেকে যান অতিথি হিসাবে। আপনাদের এতে কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? আমাদের 2-3 দিন থাকতে কোনো আপত্তি নেই। প্রহরী, যাও এক্ষুনি ওনাদেরকে অতিথিশালা নিয়ে যাও। ওদিকে তোতা পাখি এবং নাগরানী অভাগীর কাছে এসে হাজির হয়, আর তারা দেখতে পায় যে অভাগীর সামনে একটি কালো ছায়া দাঁড়িয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করছে। কি, এটা তো দেখছি মহাপ্রলয়। আর এই প্রলয় সাধারণ কোনো প্রলয় নয়, এই তো দেখছি অশুভ শক্তি সম্পন্ন মহাপ্রলয়। আর এই প্রলয় অভাগীর কাছে এসে কি করছে? এই প্রলয় তো অনেক ভয়ঙ্কর জিনিস। কি বলছেন কি জানি না, এই প্রলয় অশুভ না শুভ শক্তি সম্পন্ন, কিন্তু ও তো আমার অভাগীর সামনে এসে দাঁড়িয়েছে, আর আমার অভাগীকে দেখে মনে হচ্ছে যে আমার অভাগীটা ভীষণ ভয় পেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা, কারণ এই প্রলয় যার কাছে একবার যায় তাকে যে ধ্বংস করে দেয়। এসব কি বলছেন কি নাগিনী? তাহলে তাহলে এখন কি হবে? এই প্রলয় যদি আমার অভাগীর কোনো ক্ষতি করে দেয় তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে। আপনি কিছু একটা করুন, কোনোভাবে আমার অভাগীকে এই প্রলয়ের হাত থেকে রক্ষা করুন। আমি কতটুকু কি করতে পারবো সেটা বুঝতে পারছি না, তবে অবশ্যই অবশ্যই আমি নিজের প্রাণ দিয়ে হলেও চেষ্টা করব অভাগীকে এই প্রলয়ের হাত থেকে রক্ষা করার জন্য। আমার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে প্রলয়ের সাথে আমি যুদ্ধ করব। যে করেই হোক, যেভাবেই হোক, আমার অভাগীকে যে রক্ষা করতে হবে নাগরানী, রক্ষা করতে হবে। রানীমা, আপনি যে সকাল থেকে বারবার বলছিলেন যে আজকে দিনটি নাকি শুভ দিন, আর আজকে নাকি ভালো কিছু ঘটবে, কিন্তু সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এখন তো বিকেল হতে চললো, কিন্তু এখন পর্যন্ত তো ভালো কিছু ঘটতে দেখতে পেলাম না। তার মানে কি এতক্ষণ যেটা আপনি বলেছেন এটা আপনার মনের ভুল ধারণা ছিল? না না দাসী, এটা কি করে আমার মনের ভুল ধারণা হতে পারে?
কিন্তু এখন পর্যন্ত যে আমার মনটা বারবার বলছে আজকে নিশ্চয়ই ভালো কিছু ঘটতে চলেছে। কিন্তু রানীমা, আমরা তো সেই একইভাবে এখানে বন্দি হয়ে আছি। ভালো কিছু ঘটলে তো আমাদের হয়তো এখানে বন্দি হয়ে থাকার কথা না। দাসী, এত অধৈর্য হও না। এখনো তো দিন পার হয়ে যায়নি, সবে তো বিকেল হয়েছে। এখনো হাতে অনেকটা সময় বাকি। আর আমার বিশ্বাস এই সময়ের মধ্যে আমি ঠিক কোনো না কোনো একটা সুখবর পেয়ে যাব। তুমি শুধু অপেক্ষা করো। হ্যাঁ রানীমা, এখন তো আমাদের ধৈর্য ধরার অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমরা তো এখানে বন্দি, আর আমরা চাইলেও তো আর কিছুই করতে পারবো না। তাই বিধাতার উপর ভরসা রেখে শুধুমাত্র আমাদের এখানে ধৈর্য ধারণ করে থাকতে হবে। ঠিকই বলেছ, ধৈর্য ধারণ করো। বিধাতা একজন আছেন। সব থেকে বড় কথা, আমার মনের আশঙ্কা এখন পর্যন্ত কখনো মিথ্যে হয়নি, আর এবারও নিশ্চয় মিথ্যে হবে না। আজ ভালো কিছু নিশ্চয়ই ঘটবে দাসী। তাই যেন হয় রানীমা, তাই যেন হয়। দিদি আমাকে এখানে এই অবস্থায় এই সাত গড়া মোড়ের কাছে পেলে কোথায় যে চলে গেল আর তার কোনো খবর নাই। সে আমাকে বলল খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কিন্তু এখনো যে কেন ফিরে আসছে না সেটাই বুঝতে পারছি না। তার কি একটিবারও আমার জন্য চিন্তা হচ্ছে না? আমি তো এখানে একা একা এই সাত গড়া মোড় পাহারা দিচ্ছি। এখন যদি কোনো শক্তি এসে আমার উপর শক্তি প্রয়োগ করে আমাকে আঘাত করে এই সাত গড়া মোড় নিজের দখলে নিয়ে যায়, তখন তো আমার কিছুটি করারও থাকবে না। আমি আমার কোনো ক্ষমতা দিয়েই তো সেটাকে আটকাতে পারবো না, কারণ আমি তো দিদির মতো তন্ত্রসিদ্ধ না। আর তাই তো এখন আমার বড্ড চিন্তা হচ্ছে, দিদি ফিরে না আসা পর্যন্ত এই সাত গড়া মোড় নিয়ে আমি খুব বিপদে আছি। কিন্তু দিদি কখন যে ফিরবে সেটাও তো বুঝতে পারছি না। আর তাছাড়া দিদি তো তখন বারবার তার বিপদের কথা বলছিল। জানি না দিদি এতক্ষণে কোনো বিপদে পড়েছে কিনা। কি জানি বাপু, এখানে থেকে তো কিচ্ছুটি বুঝতে পারছি না যে কি হচ্ছেটা কি। তবে এখানে এভাবে চিন্তা না করে আমাকে চুপচাপ আরো দিদির জন্য অপেক্ষা করতে হবে। দেখি দিদি কখন ফিরে আসে আর কি হয় বা সামনে। কি হলো কি অবাগি? কি এত ভাবছো? আমার হাত থেকে বাঁচার জন্য মনে মনে কোনো ফোন দিয়ে আসছো বুঝি? কিন্তু না, তোমার কোনো ফোন দিতেই যে কোনো কাজ হবে না। আজ তোমার সব ফন্দি আমার কাছে হার মেনে যাবে, আর আমি তোমাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেব। দেখো, আমি জানি না আমার সাথে তোমার কি শত্রুতা আছে, তবে আমি তোমাকে আবারও সাবধান করছি, আমাকে স্পর্শ করবে না। আমাকে যদি স্পর্শ করো তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই নাকি অবাগি? তুমি আমাকে ক্ষতির ভয় দেখাচ্ছ, কিন্তু না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি হচ্ছি মহাপ্রলয়। আর তাই এক্ষুনি আমি তোমাকে গ্রাস করব। এ কথা বলে সেই কালো ছায়াটি অবাকের দিকে এগিয়ে যেতে থাকে, আর দূর থেকে নাগিনী কালো ছায়াকে উদ্দেশ্য করে তার শক্তি প্রয়োগ করে। আর কালো ছায়াটি সেই শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে বেশ কিছুটা পিছিয়ে যায়। এ কি, আমার উপর শক্তি প্রয়োগ করলো কে? এত বড় সাহস কার? সে কিনা মহাপ্রলয়কে এভাবে আঘাত করে? আর কার এত বড় সাহস? এ কি, কে কে এই মহাপ্রলয়কে আটকানোর চেষ্টা করছে? আর তার শক্তি প্রয়োগ করে কেই বা আমাকে বাঁচাতে চাইছে? নাগিনী আবারও সেই কালো ছায়ার উপর শক্তি প্রয়োগ করে, আর কালো ছায়া আবারও আঘাতপ্রাপ্ত হয়। আর তখনই অভাগী ঘুরে তাকায় আর দেখতে পায় যে সেখানে সেই সাপটি, আর শুধুমাত্র সেই সাপটিই নয়, তার সাথে সেই তোতা পাখিটিও রয়েছে। এ কি, মা মা এখানে এসেছে? তার মানে মা আমার ডাক শুনেছে। আমি বিপদে পড়েছি দেখে নিশ্চয়ই ওই নাগিনীটাকে সাথে করে এখানে এসেছে আমাকে বাঁচানোর জন্য। আর আর তাই তো এই নাগিনীটা তার শক্তি প্রয়োগ করছে, আমাকে বাঁচানোর চেষ্টা করছে। যেভাবে আমাকে রূপা দিদিকে উদ্ধার করতে সাহায্য করেছিল, ঠিক একইভাবে আমাকেও সাহায্য করতে চাইছে সে।
যাক, অবশেষে এই রাজপ্রাসাদের ভেতরে আমি প্রবেশ করতে পেরেছি। আর এই রাঘব আমাদের কিছুতেই চিনতে পারেনি। হ্যাঁ বাবা, ও আমাদের চিনতে পারেনি বলেই তো এই রাজপ্রাসাদে থাকার অনুমতি দিয়েছে। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানতাম ওর অর্থের উপর প্রচুর লোভ, আর তাই তো আমি গুপ্তধনের কথা বলেছি। এখন দেখবেন ও নিশ্চয়ই ওই গুপ্তধন হাসিল করার জন্য আমাদের সাথে কাজ করার জন্য চিন্তা করবে। আর সেটাই তো আমাদের সব থেকে বড় সুযোগ। আর এছাড়া আমাদের তো এই রাজপ্রাসাদের দুদিন থাকার অনুমতি দিয়েছে, আর আমাদের যা করার এই দুদিনের মধ্যেই করতে হবে। হ্যাঁ কুমার, তুমি ঠিকই বলেছ, আমাদের সময় অপচয় করলে চলবে না। তাহলে তাহলে চলো, আমরা এক্ষুনি গিয়ে একবার তোমার মায়ের সাথে দেখা করে আসি। আর তোমার মা যদি একবার জানতে পারে যে আমরা এই প্রাসাদে আছি, তখন তোমার মা কিছুটা শান্তি পাবে। এখন নয় বাবা, আর সামান্য কিছুটা সময় অপেক্ষা করুন। সন্ধে হলে আমরা মায়ের সাথে গিয়ে দেখা করব, আর সন্ধে হলেই আমাদের কাজ আমরা শুরু করে দেব। ঠিক আছে কুমার, তোমার যেভাবে ভালো হয় তুমি সেভাবেই কাজ করো। ও আচ্ছা, তাহলে এই নাগিনীটি এতক্ষণ আমার উপরে শক্তি প্রয়োগ করেছে। এই নাগিনীটি এত বড় সাহস যে ও কিনা এই মহাপ্রলয়কে আঘাত করার চেষ্টা করেছে। এক্ষুনি এক্ষুনি এই নাগিনীকে এক্ষুনি আমাকে নাগিনীকে সাহায্য করতে হবে। এ কথা বলে সে কালো ছায়াটি রেগে গিয়ে নাগিনীর উপর জাদুশক্তি প্রয়োগ করে, আর এতে করে নাগিনী বড্ড আঘাতপ্রাপ্ত হয় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। এবার দেখলি তো এই মহাপ্রলয় আঘাত করা শাস্তি কি হতে পারে। এ কি হলো নাগিনী? কথা বলো, কথা বলো, তোমার এ কি হয়ে গেল? কি এই মহাপ্রলয় তো আমার জন্য ওই নাগিনীর ক্ষতি করে দিল। এখন কি হবে? দেখো দেখো, তুমি অন্যায় করছো। এবার ক্ষান্ত হও আর অন্যায় করো না। অন্যায়কারীকে বিধাতা নিজের হাতে শাস্তি দেয়, আর তুমিও শাস্তি পাবে। আমাকে কেউ কখনো শাস্তি দিতে পারবে না, কিন্তু এখন আমি তোকে শাস্তি দেব। এই কথা বলে সেই কালো ছায়াটি মুহূর্তের মধ্যে গিয়ে অভাগীকে গ্রাস করে ফেলে, আর সে অভাগীকে তুলে নিয়ে দূরে চলে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিলমিলের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।